নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায় রচিত পৌরবাড়ি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। বাড়িওয়ালি বললেন, হ্যাঁ ম্যাডাম, দাঙ্গার পর থেকেই আমাদের এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায়, আমি তো তা বুঝে উঠতেই পারি না। আমি বললুম, বাড়িখানা আমার পছন্দ হয়েছে, আমি মিথ্যে ভয় পাওয়ার মানুষ নই। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্যে আগে আমি 125 টাকা ভাড়া নিতুম, কিন্তু একে এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই, তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশি হব। আমি বললুম, ঠিক আছে, তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালি একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই সে সৌভাগ্য বলে মনে করলেন। মহিলার দেহ হাড় জিরজিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপানোর রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে ও লাঠি ঠুকতে ঠুকতে চলে গেল সে। বাঁচলুম। কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন হুগলি ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গ আপাতত হুগলিতেই আছে। আমার কাজের মেয়ে রমাকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতো বাসা, ফ্লোরের ওপর দিব্য দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাঁড়ার ঘর। আমার সংসারে মানুষ বড়ই কম, সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ গুলিয়ে যাবে। গেল বাড়ির সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, আবার কেউ কেউ পালিয়ে যায়, যারা আজ পর্যন্ত আর ফিরে আসেনি। সেই থেকেই বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুঠতরাজ এবং অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্যে বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। আমার কাজের মেয়েটির নাম রমা। তাকে ডেকে বললুম, রমা, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রেখো। আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্যে জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে উঠে আসবো। জি আজ্ঞে দিদিমণি। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এ প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রে। বলেছি, বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর,
একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয়। স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরে প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি, নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল। ঠিক যেন আরও কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাকা করা পুরো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যা ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে তারা দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের ওপরে কাজ করে কোনো স্থান ও কালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হতে পারে সম্ভব। নির্বাচিত ঘরে ঢুকেই পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানালা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকি কাপড়ের আঁচল চাপা দিয়ে উকি মারলুম জানালার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, এবং তারপরেই খানিকটা জমির ওপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললুম, রমা, এই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বেড়ালের পচা দেহ পড়ে আছে রে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানালা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না রে। চল পশ্চিম দিকের ঘরে যাই। রমা বললে, ঠিক আছে, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণে। সুইচ টেপাটিপি করেও আলো জ্বালতে পারলুম না। ইলেকট্রিকের তার হয়তো কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে অশান্তির ভাব মনের মধ্যে নিয়েই শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘোরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পড়ে আছি জানি না। আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করলুম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ। কোমল, রোমশ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম, এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু আশ্চর্য, বিছানার ওপরে কেউ তো নেই। কেবল বিছানার ওপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না। এ কি ভ্রম? এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিল, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালতে পারিনি, এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলুম না। সবই অস্বাভাবিক ব্যাপার।
তাড়াতাড়ি দরজা খুলে রমাকে নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, রমা, রমা, ও রমা। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার ওপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললুম, রমা, এতক্ষণ আমার বিছানার ওপরে কে যেন শুয়েছিল, তারপর চেয়ে দেখো ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রমা থ হয়ে দাঁড়িয়ে রইল, বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে তা বোঝা গেল না। আমার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদামাখা পদচিহ্ন। দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলি বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে উঠে বললুম, হলপ করে বলতে পারি, আধ মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রমা বললে, দিদিমণি, বাইরে চলুন, বাইরে চলুন। বাইরেই চলে এলুম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের ওপর বসে। সকালে বাড়িওয়ালির সঙ্গে দেখা। সব কথা খুলে বলল। বাড়িওয়ালি হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, মিছেই ভয় পেয়েছেন। ঘরের ভেতরে ভাম এসেছিল। পাশের খানায় ভাম থাকে যে। কিন্তু সে বন্ধ ঘরের ভেতরে কেমন করে এলো? জানালা দিয়ে এসেছিল, আবার কেমন করে আসবে? ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার ওপর পড়ল কেন? ও, আপনি ভুল দেখেছেন। পায়ের চিহ্ন আগের থেকেই বিছানার ওপর ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভিতর গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালির ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত পোড়ো বাড়ি। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।